নমস্কার, দেখছেন জেলার সারাদিন। জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সিবিআই হেফাজতে খাবার খাচ্ছেন না ওষুধও। সুগার বেড়ে গিয়েছে, মেডিকেল ইমার্জেন্সি তৈরি করতে চাইছেন কালীঘাটের কাকু। আদালতের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিজেদের হেফাজতে না চেয়ে কাকুর জেল হেফাজতের দাবি জানায় সিবিআই। সিবিআই আবেদনের ভিত্তিতে কাকুর জেল হেফাজতের নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদনও মঞ্জুর করা হয়। কালীঘাটের কাকুকে নিয়ে এবার আদালতে অভিযোগ সিবিআই এর। সুজয় কৃষ্ণের ডায়েরি থেকে মেলে জনৈক বসকে টাকা দেওয়ার তথ্য। সিবিআই আধিকারিকরা সেই বসের খোঁজে কালীঘাটের কাকুকে হেফাজতে নিয়ে জেরা করতে থাকেন, কিন্তু এবার তাদের সমস্যায় ফেলেছেন খোদ কাকু। সিবিআই হেফাজতে অনশন করেন শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু। আদালতে সিবিআই এর দাবি, সুজয় কৃষ্ণকে জেল হেফাজতে পাঠানো হোক। খাওয়া দাওয়া করছেন না, ওষুধ খেতে চাইছেন না, সুগার বেড়ে গিয়েছে। সুজয় কৃষ্ণ মেডিকেল ইমার্জেন্সি তৈরি করার চেষ্টা করছেন। উনি জানেন অনশন করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। প্রভাবশালীদের নাম মুখে আনছেন না, এজেন্টদের নাম বলছেন না। আশঙ্কা করা হচ্ছে এমন অনেক নাম উনি জানেন, যাদের কাছে সিবিআই পৌঁছতে পারছে না। ভুল পথে চালিত করছেন সিবিআই কে। ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করে সিবিআই। সিবিআই এর আবেদনের ভিত্তিতে আদালত কাকুকে জেল হেফাজতের নির্দেশ দেয়। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদনও মঞ্জুর করা হয়। শুনানি চলাকালীন বিচারক সিবিআই কে বলেন, ভুল পথে চালিত করছেন এটা কেন বলছেন? যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো ওর নাম নিয়েছে। আপনারা যা চাইবেন সবসময় অভিযুক্ত সেরকম জবাব দেবে এরকম তো নয়। সিবিআই এর পক্ষ থেকে কাকুকে প্রভাবশালী বলা হলে সুজয় কৃষ্ণের আইনজীবী পাল্টা বলেন, প্রভাবশালী হলে এতদিন তিনি জেলে থাকতেন না। জেলে থাকাকালীন ওর অস্ত্রোপচার হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, স্ত্রী মারা গিয়েছেন। এদিকে কালীঘাটের কাকুর এই অনশন এবং শুনানি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কুণাল ঘোষ শিখিয়ে দিয়েছে যে অনশন করলেই ওকে আর দুদিনের মধ্যে বাইরের হসপিটালে নিয়ে আসা হবে। এমনিও জামাই আদরে আছে, তো ও হচ্ছে একজন বড় সাক্ষী। ওর সুস্থ থাকাটা, ওর বেঁচে থাকাটা খুব জরুরি বলেই আমি চাই যেন ও অনেকদিন বেঁচে থাকে। আদারওয়াইজ সমাজের পাপ এগুলো নিয়ে সমাজের কিছু যায় আসে না। রকম মেডিকেল ইমার্জেন্সি করা যায়, স্কিম পাস করা যায়, এসব মদতদাতা বড় ব্রেন বড় মাথা পেছনে আছে। তো উনি বলেছিলেন না, আমার সাহেবকে কেউ ধরতে পারবেন না, তো সাহেবদের মাথা তো মাথার উপরে আছে। তো বলে এইসব নতুন নতুন নাটক আর স্কিম তৈরি করতে হবে যাতে মেডিকেল এমার্জেন্সি করে বেল টেল পাওয়া যায় বা জেলে পাশে থাকা যায়। কোনো মতেই তদন্তের মুখোমুখি হবে না, তার সব বাহানা করে তদন্তকে এড়াবার চেষ্টা করছে। আইনজীবী তো ঠিক কথাই বলেছেন যে এইসব করে সে বলে আমাকে হাসপাতালে ভর্তি করে আমার জিজ্ঞাসাবাদ করা যাবে না, জিজ্ঞাসাবাদ করতে পারবো না। এ তো তৃণমূলের সব নেতারাই করেন। ওখানে আগে চলে যেত উদ্বানে, এখন উদ্বান যেতে পারছেন তাই জেলে হেফাজতে গিয়ে সে অনশন করছে। সে নাটকের তো একটা চিত্রনাট্য অনেকদিন আগেই তো লেখা হয়েছে, সবই তো আছে তার মধ্যে। সিবিআই এর আইনজীবী কোর্টে বলছেন আইনের কোনো কথা বলছেন না। অনেকদিন তো হয়ে গেল উনি কাস্টডিতে আছেন, তদন্ত চলছে আমরা শুনছি, কিন্তু কোথায় কি অপরাধ এবং অপরাধের প্রমাণ কি, কোর্টে সেটা করে তার শাস্তি বিধান, সেই দিকে তো সিবিআই যাচ্ছে না, ইডি যাচ্ছে না। তাহলে ঘটনাটা কি? প্রথম যখন তারা জুডিশিয়াল কাস্টাডির আবেদন জানায় সেই সময়ে সুজয় কৃষ্ণ ভদ্রের যিনি আইনজীবী তিনি বলেন যে সিবিআই এর যে তদন্ত সেটা শেষ হয়ে গিয়েছে, সেই কারণের জন্য তারা জেল কাস্টাডি চাইছে এবং সেই কারণে তারা জামিনের আবেদন করে। এবং সেই তার বিরোধিতা করতে গিয়ে সিবিআই এর আইনজীবী তিনি বলেন যে তারা এই জুডিশিয়াল কাস্টাডি চাইছে কারণ হচ্ছে তিনি সিবিআই কাস্টাডিতে কোনোভাবেই কিছু খাওয়া দাওয়া করছে না, কার্যত অনশন করছেন। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট এবং তার জুডিশিয়াল কাস্টাডির আবেদন মঞ্জুর করে দিয়েছে ব্যাংশাল আদালত। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। অভিযোগ কালচিনি চা বাগান এলাকার বাসিন্দাদের। হাতের ছাপ নিলে রেশন দেওয়া বাধ্যতামূলক থাকলেও অভিযোগ সেই ছবি অমিল কালচিনির এক রেশন দোকানে। 30 নভেম্বর হিমঘরগুলি খালি করার নির্দেশ দেয় রাজ্য সরকার, কিন্তু রাজ্যের হিমঘর
প্রতি মাসে রেশন নিতে এসে হয়রানি, আজ নয় কাল কিংবা পরে এই শব্দগুলি ব্যবহার করে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। দীর্ঘদিন ধরে রেশন বন্টনের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠছে কালচিনির এক রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রাহকদের আরও অভিযোগ, সরকারি নিয়ম মেনে হাতের ছাপ নিয়ে নেওয়া হচ্ছে, পরিবর্তে মিলছে না রেশন। না আজকে না, কালকে দিবে বলছে। আজকে কি ফিঙ্গার নিয়ে নিয়েছে? হ্যাঁ, কি নিয়েছে আজকে? ফিঙ্গার নিয়েছে। লিখে দিয়েছে? হ্যাঁ, লিখে দিয়েছে কার্ডে। फिंगर आज के नेवा होच्छे? হ্যাঁ, আজকে নেওয়া হচ্ছে। स्लिप काट दिया? फिंगर लिया? फिंगर भी ले लिया? राशन नहीं है क्या? गए थे राशन लेने? बंद है। हाँ बंद है, राशन नहीं है। ক্ষোভের কথা প্রকাশ্যে আনলেন গ্রাহকরা। প্রশ্ন করা হলে রেশন দোকানের এক কর্মী জানান, বাকি কর্মীরা ছুটিতে রয়েছেন, লোক কম থাকায় রেশন দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে ঘটনা হচ্ছে, আজকে যেহেতু আমাদের স্টাফরা যে ওয়েটম্যান আছে না, ওদের ওখানে কেউ মার্কি হয়েছে, মানে কেউ ডেথ করছে, সেই জন্য আর আজকে ওরা ছুটিতে আছে, সেটা কালকে থেকে দেওয়া হবে। ফিঙ্গার আজকে নিয়ে নিচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাস্টার আছে না, 16টা ক্লাস্টার আছে, 16টা ক্লাস্টার বেসিসে আমরা মানে ডেট ওয়াইজ আজকে কোন সা ক্লাস্টার চল रहा है देखो तो आज के डेट वाइज कितना नंबर चल रहा है? নিয়ম তো যেদিনকার ফিঙ্গার নিবে সেই দিনকার কি রাশন দেওয়া? নিয়ম ওটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনা হচ্ছে কিছু এই কারণেই আমরা এই করতে পারছি। কালচিনির বিধায়ক বিশাল লামা এই ঘটনায় সরব হয়েছেন। রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলে বিধানসভায় সরব হওয়ার কথা জানান। ये लोग का जानबूझ के ऐसा करना है। मैं पिछले भी जो यहाँ कालचिनी वाला मैटर को लेके हम फोन किए थे, इस विषय में बात किए थे, नहीं ऐसा कुछ नहीं बोलता, लेकिन जब देखते हैं कि राशन जो है ठीक समय पे नहीं दिया जा रहा है, पहले नाम उठाया जा रहा है, और जब राशन होगा तब ना आप फिंगरप्रिंट लगाओ, उसको दे दो राशन। राशन जो है इस महीने का चलो 10 तारीख को दिया, फिर आने उसी को फिर 15 तारीख करके ऐसा करके एक टेक्निकली ये लोग ऐसा इस प्रकार से कर रहा है कि बीच में देखा जा रहा है कहीं ना कहीं 1 महीने का ये ऐसा कुछ राशन भी ऐसा माने गायब हो रहा है, ये भी देखने को मिला। রেশন নিয়ে দুর্নীতির পর্দাফাশ হয়েছে আগেই। জেলে যেতে হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সিবিআই ইডি তদন্ত শুরু করেছে। হাতের ছাপ নিয়ে রেশন না দেওয়া আগামী দিনে বড় কোনো দুর্নীতির পর্দাফাশ করবে কিনা সেটাই এখন দেখার। কালচিনি থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। রপ্তানি না করতে পারায় রাজ্যের হিমঘরগুলিতে প্রচুর আলু মজুত রয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করা হবে কিনা তা নিয়ে সংশয় ব্যবসায়ীরা। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ। অবিলম্বে সীমানা না খুললে পরের বছর নতুন আলু ঢুকতে সমস্যা হবে, চাষিদের ক্ষতি হবে, দামও আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। 30শে নভেম্বর হিমঘরগুলি খালি করার নির্দেশ দেয় রাজ্য সরকার, কিন্তু রাজ্যের হিমঘরে আলু জমে থাকা 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ে। মেয়াদ বৃদ্ধি করা হলেও আলু ভিন রাজ্যে সরবরাহের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় সমিতি, কিন্তু ভিন রাজ্যে আলু সরবরাহে রাজ্য সরকারের বিভিন্ন বাধার মুখে পড়েন আলু ব্যবসায়ীরা। এখন দেখা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 2% আলু বেরোয়, এবং এখন আবার 15ই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে 1% আলু বেরোয় না। তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর, আলু নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না। এই অবস্থায় আমরা ডিএম স্যারের কাছে আবেদন করেছিলাম, যদি উনি কোনো সুরাহা করেন আলুটা আদার্স স্টেটে যেতে পারে, তার পারমিশন যদি সরকার বাহাদুর দেয়, তাহলে আমরা কোনো রকমে বেঁচে যাব। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাঁকুড়ার হিমঘরে আলু মজুত রয়েছে 14 লক্ষ প্যাকেট। এমনটাই দাবি আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের। রাজ্যের সব হিমঘরেও একই অবস্থা বলে দাবি ব্যবসায়ীদের। আমরা সরকারকে জানাচ্ছি যে আপনারা যদি না কেনেন তাহলে এই যে আলুটা আছে এটা শুধু তো ব্যবসায়ীর নয়, শুধু হিমঘর মালিকের নয়, এটা প্রচুর সংরক্ষণকারী চাষি, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণকারী এবং চাষি সবার আছে। এর ফলে আলুর জগৎটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং আলুগুলো বাইরে ফেলে দিতে হতে পারে, এরকম পরিস্থিতিও থাকতে পারে। এদিকে পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো 1,65,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে আলু মজুত রয়েছে 10,81,620 প্যাকেট। ভিন রাজ্যে আলু পাঠাতে না পারলে সমস্যায় পড়বেন ব্যবসায়ী থেকে স্টোর মালিকরা। আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হয়রানির শেষ নাই, যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বাবুকে ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে,
কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ। সীমানা খোলার ব্যাপারে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি। ব্যবসায়ীরা জানান, পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না, যায় মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। বছর এর থেকে একটু কম থাকতো। সমস্যাটা কি হচ্ছে এখন এই আলু থাকার জন্য? আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। সমস্যাটা মানে আমাদের এখানে যে নিম্নমানের একটু অপেক্ষাকৃত নিম্নমানের আলু, সেটা আমাদের উড়িষ্যামুখী হলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের রাজ্যে কলকাতায় এই আলু চলেনি। তো এখন ব্যবসাদাররা যেভাবে বিপদের মুখে পড়ে আছে, স্টোরে যেভাবে আলু যে পরিমাণ আলু এখনও মজুত আছে, তাতে করে কোনো ক্রমেই এই আপনার ডিসেম্বর তো পেরিয়ে গেলই, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অর্ধেক দিন গেলেও এই আলু শেষ করতে পারবে না। এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, এতেই বিপাকে পড়েছেন আলু কারবারিরা। তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক। এখন দেখার কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি হয়। কলকাতা টিভি। শাসক দলের নেতাদের মদতে একাধিক দুর্নীতির অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে দুর্নীতির অভিযোগ করছে কাঠগড়ায় কাঁথি 1 নম্বর ব্লকের বিডিও। দফায় দফায় বিডিওকে বিক্ষোভ ঘেরাও অভিযোগ করেও সুরাহা মেলেনি। আবাস থেকে উন্নয়নের কাজে ব্রাত্য পঞ্চায়েত সমিতি। আইনি লড়াইয়ে হুঁশিয়ারি বিজেপির। অভিযোগ অস্বীকার বিডিও এবং শাসক দলের। আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিডিও ও বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বন্দ্ব চরমে। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের অন্ধকারে রেখেই এলাকার উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছে। শাসক দলের কথা মতো আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকা বানাচ্ছেন বিডিও। এমনই বিস্ফোরক অভিযোগ কাঁথি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিজেপি নেত্রী অর্চনা পয়রার। সাংবাদিক সম্মেলন করে বিডিও ও তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে আবাস যোজনার তালিকা নিয়ে স্বজন পোষণের বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বিডিও সাহেবের কাছ থেকে শুনেছিলাম একটা কথা, আমাদেরকে মিটিং ডেকে বলেছিলেন যে 4 তারিখ 5 তারিখে গ্রাম সভা হবে, গ্রাম সভা থেকে উঠে আসা নামগুলোকে ব্লক সভায় পাস করিয়ে তারপর ডিএম অফিসে পাঠানো হবে। কিন্তু ব্লক কমিটিটা যে কে এ পর্যন্ত কিছুই আমরা জানতে পেলাম না। বিডিও সাহেব তার নিজের মতামতকে প্রেসার দিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ডকে অন্ধকারে রেখে নিজের মতো করে পাঠিয়ে দিয়েছেন। কাঁথি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। অভিযোগ, তৃণমূলের মদতে আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকা নিয়ে কার্যত স্বজন পোষণের ভূমিকা নিয়েছেন বিডিও অমিতাভ বিশ্বাস। তাতে নেতৃত্ব দিচ্ছেন এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল ও তৃণমূল। যাদের দোতলা পাকা বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার বাড়ির তালিকায় নাম রয়েছে, কিন্তু যারা প্রকৃত প্রাপক তারা বঞ্চিত হচ্ছেন। বিডিও কোনো মতেই লিস্ট দিচ্ছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি বা কর্মাধ্যক্ষদের। বিষয়টা নয়, ওনারা একটা জমা দিয়েছেন কাগজ অবশ্যই, কিন্তু আপনারা যেটা বলছেন তার সাথে মিলেনি। পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব উনি বলেই গেলেন যে তাহলে পারে এটা হয়ে গেলে পারে একসাথে যে স্যাপটা পাঠানো হবে সাপ্লিমেন্টারি অ্যাকশন প্ল্যান, ওনারা স্কিমটা সিলেক্ট ওনাদের হয়ে গেছে, এবার স্যাপটা যাতে পাঠানো হয় এই জন্য উনি বসবেন আর কি। এটা মানে হয়ে গেল। যদিও বিজেপির সব অভিযোগ অস্বীকার করেন কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা আমিন সোহেল। ওনারা সৌজন্যের কথা বলেন, ওনারা কি সৌজন্যতা দেখান? কাঁথি 1 পঞ্চায়েত সমিতিতে কোনোদিন দলবাজি হয়নি। ওনারা পঞ্চায়েত সমিতি দখল করার পরেই কাঁথি 1 পঞ্চায়েত সমিতিতে দলবাজি করেছেন। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা কথা দিয়েছিলেন আবাস যোজনার বাড়ি দেবেন, তাই আবাস যোজনার বাড়ি দিচ্ছেন। নিশ্চিতভাবে কেউ যদি পার্টি থেকে থাকে বা কোথাও যদি ত্রুটি থাকে, নিশ্চিতভাবে আমি সরকারকে অনুরোধ করব বিবেচনা করে দেখে এই যদি পাওয়ার যোগ্য থাকে ওনাদেরকে সকলে যাতে বাড়ি পায়, আমরাও এটা চাইছি। সবটাই বিজেপির চক্রান্ত। যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। এই আবহে কবে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার। কাঁথি থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি।
পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন সংগঠনকে ঢেলে সাজাবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ মেনে জনসংযোগের কাজ চলবে বছরের শেষ থেকে আগামী বছরের শুরু পর্যন্ত। দীক্ষা থেকে অপরাজিতার স্বাক্ষর কর্মসূচি গ্রহণ, জেলা মহিলা সভানেত্রী এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর 2 মাসের একাধিক কর্মসূচির কথা জানানো হয়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জনসংযোগ বাড়াতে হবে। ওই নির্দেশকে কার্যকরী করতে চলতি বছরের শেষ থেকে নতুন ইংরেজি বছরের শুরু পর্যন্ত একাধিক কর্মসূচির ঘোষণা করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী 2 মাসের কর্মসূচির কথা জানান। আগামী 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক স্তরে ও শহরে কর্মী সভা করতে চলেছে মহিলা তৃণমূল। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দীক্ষা। এই কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা কর্মীরা দলীয় নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন, তাই এর নাম রাখা হয়েছে দীক্ষা। ব্লক স্তরে ও শহরে কর্মী সভার পর 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে। সূত্রের খবর, প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে জেলা স্তরে কর্মীদের মধ্যে আরও সমন্বয় বাড়াতেই এই কর্মসূচি। আগামী 4 জানুয়ারি আয়োজিত হবে এক গুরুত্বপূর্ণ মিছিল। চাই 70 অপরাজিতায় স্বাক্ষর নামের ব্যানারে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সংক্রান্ত অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। দল চালানোর পাঠ থেকে কৌশলের শিক্ষা, কর্মীদের মধ্যে জনসংযোগ বৃদ্ধি ও অপরাজিতা বিলকে আইনে পরিণত করার কর্মসূচি গ্রহণ তৃণমূলের। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশ 2 মাস ধরে চলা কর্মসূচিতে মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদান করতে হবে। কলকাতা টিভি। আতঙ্ক, বাঘিনীর গলায় ট্র্যাকারের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের। সুন্দরবন এবং গৌহাটি থেকে 8টি বাঘ বিশেষজ্ঞ বেলপাহাড়িতে। আপনাদের জানিয়ে রাখবো যে বাঘের আতঙ্ক এবার বেলপাহাড়িতে, সেখানে বাঘিনীর আতঙ্কে রয়েছেন সেখানকার গ্রামবাসীরা। ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো বনকর্মীরা তারা কিন্তু নজর রেখেছেন বাঘিনীর গলায় যে ট্র্যাকার রয়েছে সেই ট্র্যাকারের দিকে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে সেখানকার গ্রামবাসীদের। পাশাপাশি যে পর্যটকরা সেখানে রয়েছেন তাদেরকেও কিন্তু সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে। জঙ্গলমহলের বেলপাহাড়িতে বাঘিনীর আতঙ্ক, বাঘিনীর গলায় ট্র্যাকারের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের। প্রতিনিধি অরূপ ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ, বন দপ্তরের তরফ থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গতকাল যে ঝাড়গ্রামের যে বেলপাহাড়ি এলাকা রয়েছে সেই বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে বাঘিনী যমুনা আর তাকেই কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনার পর বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া যেসব গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে মাইকিং শুরু করা হয়েছে, যাতে সাধারণ মানুষজন যাতে জঙ্গলে না যায়, এমনকি সন্ধ্যা নামার পর খুব জরুরি কাজ ছাড়া জঙ্গলে যাতে কেউ না যায় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। দেখো, যেটা আরো একটা বিশেষ যেটা জানা যাচ্ছে, বাঘের গতিবিধি তদারকি করতে সুন্দরবন এবং গৌহাটি থেকে 8 জন বাঘ বিশেষজ্ঞকে আনা হয়েছে বেলপাহাড়িতে। তারা ইতিমধ্যে সেই বাঘিনীর উপর নজরদারি চালাচ্ছেন এবং কি সেই বাঘটিকে ধরার জন্য বিশেষ খাঁচাও ব্যবহার করা হচ্ছে, এমনকি ছাগল ও মোষের টপ ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেই বাঘকে এখনো কিন্তু ধরা যায়নি। প্রায় 45 ঘন্টা অতিক্রান্ত, ফলে মানুষজন খুব আতঙ্কিত রয়েছে, কারণ জঙ্গল থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে সেই বেশ কয়েকটি গ্রাম, ফলে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক জারি হয়েছে। এছাড়াও জঙ্গল বেলপাহাড়িতে ময়ূর ঝর্ণা, জোয়ারধারা, পড়লি সহ বেশ কয়েকটি গ্রামে এখনো প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা চলছে। এছাড়াও আমরা যেটা ঝাড়গ্রামের ডিএফওর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে, সেই সঙ্গে যাতে বাঘ লোকালয়ে না প্রবেশ করে তার জন্য বাঘের উপর নজরদারি চালানো হচ্ছে। যেহেতু বাঘের গলায় ট্র্যাকার লাগানো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাঘের গতিবিধি জানার জন্য সমস্যা হচ্ছে না, কিন্তু তারা ইতিমধ্যে পুরো ঘটনার
বাঘের যে গতিবিধি তা ইতিমধ্যে তদন্ত করছে। গতকাল বাঘ ছিল যেখানে, সেখান থেকে কিন্তু আজকে তার জায়গা পরিবর্তন করেছে। এই মুহূর্তে বাঘটি অবস্থান করেছে যে ময়ূরঝর্ণা জঙ্গল লাগোয়া যে এলাকা রয়েছে সেই এলাকায় ইতিমধ্যে বাঘটি রয়েছে, ফলে বাঘের উপর পুরো নজরদারি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। দেখো, তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, 2018 সালে লালগড়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা দিয়েছিল। এবার সেই বাঘের আতঙ্ক ছড়িয়েছে বেলপাহাড়ি, ফলে মানুষজন পুরো আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে জঙ্গল লাগোয়া যেসব রিসোর্ট বা হোটেল রয়েছে সেগুলোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বিশেষ করে যাতে বাঘের আতঙ্ক মানুষের মধ্যে না ছড়ায় এবং অপ্রীতিকর ঘটনা রুখতে যেসব পর্যটক এলাকাগুলি রয়েছে এসেছেন তাদেরকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো অরূপ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরূপ ঘোষ। জঙ্গলমহলের বেলপাহাড়িতে বাঘিনীর আতঙ্ক, বাঘিনীর গলায় ট্র্যাকারের মাধ্যমে নজর রয়েছে বন কর্মীদের এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। বন্য প্রাণীরা তারা লোকালয়ে চলে আসছে, আতঙ্ক ছড়াচ্ছে লোকালয়ে। আর এই নিয়ে বন্যপ্রাণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই বাঘটাকে শিমলিপাল টাইগার রিজার্ভে রিলোকেট করা হয়, এটাকে তাড়োবাদ থেকে নিয়ে আসা হয়। সেই বাঘকে রেডিও কলার পড়া অবস্থায় উড়িষ্যা বন দপ্তর আমার ধারণা ঠিক মতো তাকে মনিটরিং করতে পারেনি, যে কোনো কারণেই সে উড়িষ্যা থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে প্রথমে ঝাড়খণ্ডে ঢোকে। সেই ঝাড়খণ্ডে বেশ কিছুদিন ছিল এবং তারপরে যেহেতু ঝাড়খণ্ডের সাথে আমাদের বর্ডার লাগোয়া, আমাদের রাজ্যে ঢুকে বেলপাহাড়িতে বাঘের অবস্থান ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী যা জানতে পেরেছি আমরা, যে বেলপাহাড়ি থেকে এখন আমাদের যে ময়ূরঝর্ণা বলে যে জায়গাটি আছে তার কাছাকাছি কোনো একটি জায়গায় বাঘটা এখন অবস্থিত আছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যৌথভাবে একটি টিম গঠন করে সেই বাঘকে, যেহেতু রেডিও কলার পরানো আছে, তাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ধরনের যে জায়গাটিতে বাঘটি রয়েছে এখন, এই জায়গাতে সবসময় সব জায়গায় হয়তো স্যাটেলাইট কাজ করছে না, যার জন্য ট্র্যাকিং এর একটু অসুবিধে হচ্ছে। কিন্তু যাই হোক, আমার বিশ্বাস যে ধরনের দক্ষ লোকজন ওখানে রয়েছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে বাঘকে কবজা করতে পারবেন, মানে ট্র্যাঙ্কুলাইজ করতে পারবেন এবং তাকে রেস্কিউ করে বের করে আনা হবে। জেলার সারাদিন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।